হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। লাস্ট 15 দিন ধরে আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি যে ডিভাইসটা রিভিউর জন্য, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M51। এর অবশ্য বেশ কিছু কারণও রয়েছে। কারণ স্যামসাংয়ের ফোন থেকে আমরা যে ধরনের স্পেক্স শুধুমাত্র কল্পনা করে থাকি, স্যামসাং গ্যালাক্সি M51-এ সমস্ত স্পেক্সই কিন্তু দেওয়া হয়েছে। স্যামসাংয়ের ফোনে কোয়ালকমের চিপসেট থাকবে, সনির সেন্সর থাকবে, সেই সাথে বিগ ব্যাটারি থাকবে, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। আর স্যামসাংয়ের যে কমন সুপার অ্যামোলেড সেটাও কিন্তু থাকতেই হবে। এতে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেটি ছিল খুবই কালারফুল। কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G'র মতো গেমিং চিপসেট থাকছে এতে। একই সাথে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সনি IMX682 সেন্সর, সেই সাথে 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি। অ্যাকচুয়ালি কল্পনাই করা যায় না যে এত কিছু স্পেক্স একটা বাজেট লেভেলের ফোন থেকে স্যামসাং প্রোভাইড করছে। গাইজ, স্যামসাং গ্যালাক্সি M51-এর ফুল রিভিউ নিয়ে বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল, আর আপনারা দেখছেন AFR টেকনোলজি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। লেটস গেট স্টার্ট। প্রথমে ধন্যবাদ জানাতে চাই সেলটেক বিডিকে আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। বর্তমানে তাদের কাছে স্যামসাং গ্যালাক্সি M51-এর 6128 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 28,990 টাকায়। যে কোনো প্রকার স্মার্টফোন অ্যান্ড গ্যাজেট আইটেম তাদের কাছে পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে। বসুন্ধরা সিটির লেভেল 5-এর C নম্বর ব্লকের 69 নম্বর শপটি তাদের। সেলটেক বিডি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ঘুরে আসতে পারেন তাদের শপ অথবা ফেসবুক পেজ। সেলটেক বিডির ফোন নম্বর সহ বিস্তারিত থাকছে ডিসক্রিপশন বক্সে। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বরাবরের মতোই এবারও স্যামসাং গ্যালাক্সি M51-এ ডিজাইনে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। রিয়ার পার্টটি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি হলেও এবারে এতে থাকছে গ্লসি ফিনিশ। সেই সাথে সাইড ফ্রেমটিও প্লাস্টিকের তৈরি। গ্লসি ফিনিশ হওয়ায় ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগছিল। বিগ ডিসপ্লে অ্যান্ড বিগ ব্যাটারি হওয়ার কারণে এই ফোনটির ওয়াইড এবং থিকনেস কিন্তু কিছুটা বেড়েছে। 213 গ্রাম ওয়াইটের সাথে 9.5 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। তবে এই ফোনটির ওয়াইট ব্যালেন্স একদম পারফেক্টলি করা হয়েছে, যে কারণে এত বড় একটা ফোন হাতে নিয়েও কিন্তু খুব একটা ভারী ফিল করছিলাম না। আমি কিন্তু কিছুদিন আগে রিভিউ করেছিলাম পোকো X3 NFC-র, যেটি ওয়াইট হচ্ছে 215 গ্রাম। সেটি আমার কাছে যথেষ্ট মোটা এবং ভারী লাগছিল। আর এই তুলনায় স্যামসাং গ্যালাক্সি M51 বেশ লাইট ওয়েট মনে হয়েছে আমার কাছে, বিকজ এর ওয়াইট ব্যালেন্সটা খুবই পারফেক্টলি করা হয়েছে। সাইডগুলো কার্ভ থাকায় ফোনটি আমার কাছে ততটা মোটা মনে হয়নি। ইজিলি এক হাতে অপারেট করতে পারছিলাম। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার মাঝ বরাবর থাকছে একটি পাঞ্চ হোল, যেটি আমার কাছে কিছুটা বড় মনে হয়েছে। 2020-র এই সময় এসে আমরা স্যামসাংয়ের অনেক স্মার্টফোনে এর থেকে ছোটো পাঞ্চ হোল দেখতে পেয়েছি। ফ্রন্ট পার্টে যে জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তা হচ্ছে সিন এবং সাইড বেজেলের পরিমাণ এতটাই মিনিমাল করা হয়েছে যে হাতে নিয়ে মনে হচ্ছিল শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছে। আর এটিকে স্যামসাংয়ের ফোনের অন্যতম ক্রেডিট বলা যায়। আরেকটি জিনিস আলাদা করে উল্লেখ করতে হয় যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া সত্ত্বেও ক্যামেরা বামটি একদম বডির সাথে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার ফলে আপনি যদি ব্যাক কভার ছাড়াও ব্যবহার করেন কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না। যেটা কিন্তু ইদানিং ফোনগুলোতে আমরা খুব একটা দেখি না যে ক্যামেরা বামটি বডির সাথে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। যে কারণে আমি বলি যে স্যামসাং ইজ স্যামসাং। এরপরে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেটি ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। একই সাথে ডিসপ্লেতে থাকছে 393 PPI ডেন্সিটি। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড মানে মোর কালারফুল, ব্রাইভেন্ট অ্যান্ড ভিভিড হয়ে থাকে। বিশেষ করে এর ব্ল্যাক লেভেল অনেক বেশি ডিপ হয়ে থাকে। তার উপরে এবার দিয়েছে সুপার অ্যামোলেড প্লাস। বুঝতেই পারছেন, একদম মাথা নষ্ট করার মতো একটা ডিসপ্লে। কেউ যদি এই ফোনটিকে কিনতেও না চান, অন্তত ডিসপ্লে দেখে এর প্রেমে পড়ে যাবেন আমি নিশ্চিত। এর ব্ল্যাক লেভেলটি ছিল অনেক ডিপ, যার ফলে বেশ অ্যাকুরেট কালার পাচ্ছিলাম। এই ধরনের ডিসপ্লেতে সোশ্যাল মিডিয়া ইউজ করা এবং মিডিয়া কন্টেন্ট উপভোগ করার অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায়। ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটির মতো তেমন কোনো ইস্যু খুঁজে পাইনি। ম্যাক্সিমাম ব্রাইটনেস সম্পর্কে জানতে না পারলেও ফুল সানরাইজে ফোন অপারেট করতে কোনো প্রকার সমস্যা ফেস করেনি। ডিসপ্লের সাইডগুলো কার্ভ করা, যার ফলে হাতে নিয়ে বেশ কমফোর্টেবল একটা ফিল পাচ্ছিলাম। তবে এবার কিন্তু এতে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এখন যেখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর ট্রেন্ড চলছে, কেন সেখানে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হলো, এই বিষয়টা মোটেও মানতে পারছি না। এর জন্য জোরালো প্রতিবাদ করছি স্যামসাংয়ের কাছে। যা হোক, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দিনই, তাতে কি হয়েছে, সুপার অ্যামোলেড প্লাস প্রোভাইড করা হয়েছে। আপাতত এটা নিয়েই সন্তুষ্ট থাকুন। যা হোক, এত কিছুর ভিড়ে অনেকেই হয়তোবা 90 হার্টস অথবা 120 হার্টস রিফ্রেশ রেটকে অনেক বেশি মিস করবেন। আর তাদের জন্য আমার কাছে এক বালতির সমবেদনা ছাড়া আর তেমন কিছুই নেই।
পার্সোনালি আমার কাছে মনে হয় হায়ার রিফ্রেশ রেট থেকে সুপার অ্যামোলেড প্লাস প্র্যাকটিক্যাল লাইফে বেশ ইফেক্টিভ, যার ফলে ডিসপ্লেতে আমি একে 10-এর 9 দিব। এরপরে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। One UI 2.1 এর রান করবে ফোনটি, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 10, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, যেটি 8nm আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 618। স্যামসাংয়ের One UI বরাবরই আমার বেশ ফেভারিট। এটি ছিল যথেষ্ট লাইট এবং পলিশড। নতুন চিপসেটের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে, মাঝে মাঝে দু একটা লেগ বা স্টার্টার পেয়েছি, তবে আশা করছি নেক্সট আপডেটে তা ফিক্সড হয়ে যাবে। অ্যাপ ওপেনিং বা ক্লোজিং ছিল বেশ ফাস্ট, এছাড়াও মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট ভালো। স্যামসাং এখানে যে চিপসেটটি ইউজ করেছে এটি 2020-তে বাজেট লেভেলের মোস্ট পপুলার একটা চিপসেট। এটি এর আগে পোকো X2, তারপর হচ্ছে রিয়েলমি X2, মি নোট 10, তারপর হচ্ছে ভিভো X50 সহ অসংখ্য পপুলার ডিভাইসে ইউজ করা হয়েছে। আর এর পারফরমেন্স সম্পর্কে আমাদের মোটামুটি অনেকেরই ধারণা হয়ে গেছে। তারপরে এখানে কথা থাকে যে One UI এর সাথে কতটা অপটিমাইজ হতে পারছে এটাই হচ্ছে দেখার বিষয়। স্ন্যাপড্রাগন 730G মূলত একটি গেমিং চিপসেট, সো এ থেকে গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি অনেক বেটার। পাবজির মতো গেম এখানে এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। একটা কথা বলে রাখা ভালো, আমার হাতের ফোনটি 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। এতে 1 ঘন্টার মতো পাবজি প্লে করেছি। হায়ার গ্রাফিক্সে পাবজি প্লে করার সময় মাত্র একবার ফ্রেম ড্রপ পেয়েছি, তবে গ্রাফিক্স একটু কমিয়ে নিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। আর এতে হিটিং ইস্যু তেমন একটা পাইনি। মাত্র 1 ঘন্টায় টেম্পারেচার সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত গিয়েছিল, যেটা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে। আর এই 1 ঘন্টায় ব্যাটারি ড্রেনিং হয়েছে 11%। পাবজি ছাড়াও ফ্রি ফায়ার খেলেছি এতে। চোখ দাদানো সব গ্রাফিক্সের সাথে ভালোই পারফরমেন্স পেয়েছি এতে। ওভারঅল এই বাজেটে গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো ফোন বলতে পারি এটিকে। অনেকেই হয়তো বলবেন যে এই টাকায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G পাওয়া যায়, বাট আমি বলবো স্যামসাং ইজ স্যামসাং, কারণ তাদের নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। সেই হিসাবে যদি আমরা হিসাব করতে যাই তাহলে আমি বলবো স্যামসাং এই বাজেটের মধ্যে অনেক বেটার স্পেক্স অফার করছে। ফোনটিতে র্যাম থাকছে LPDDR4X আর রম থাকছে UFS 2.1, সো ডাটা রিড এবং রাইট ছিল বেশ ফাস্ট। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের, যা সোনি IMX 682 সেন্সরযুক্ত। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের আরও একটি আলট্রাওয়াইড ক্যামেরা, থার্ডে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফোর্থে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আমার মতে এই বাজেটে যথেষ্ট ভালো ক্যামেরা সেটআপ প্রোভাইড করছে, কারণ এই বাজেটের মধ্যে যখন অন্যান্য ফোনগুলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং ক্যামেরা প্রোভাইড করে থাকে, সেইখানে কিন্তু স্যামসাং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা প্রোভাইড করছে। এই ক্যামেরার আরেকটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এবার স্যামসাং তাদের নিজস্ব সেন্সর থেকে সরে এসে শুধুমাত্র সোনির সেন্সর প্রোভাইড করছে তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে। এখনকার লোকজন তো শুধুমাত্র সোনির সেন্সরকেই ভালো সেন্সর বোঝায় এবং ভালো ইমেজ ক্যাপচারিংয়ের ক্ষেত্রে সেটাকেই বোঝায়, যে কারণে তারা কিন্তু এবার সোনির সেন্সর প্রোভাইড করছে। যা হোক, এর ইমেজ কোয়ালিটির দিকে একটু নজর দেওয়া যাক। ডে লাইটে প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল একদমই ন্যাচারাল। ছবিতে কালার অ্যান্ড কন্ট্রাস্ট পর্যাপ্ত পরিমাণে থাকলেও আরও একটু ডিটেল আশা করেছিলাম। শেডো এরিয়াগুলোতে বেশ ভালোভাবেই কন্ট্রোল করতে পারছিল এর ক্যামেরা। ছবিতে ডাইনামিক রেঞ্জ ছিল অসাধারণ, যা এই বাজেটে থাকা খুব একটা ফোন একে বিট করতে পারবে না। সূর্যের প্রখর আলোতেও কিছু ছবি তুলেছিলাম, স্ক্রিন ওয়াশ আউট হতে দেখিনি। দ্যাটস গ্রেট। ডে লাইট ফটোগ্রাফিতে ভালো পারফর্ম করলেও লো লাইট ফটোগ্রাফিতে কিছু কিছু ক্ষেত্রে আমার কমপ্লেইন রয়েছে। ছবিতে কালার, কন্ট্রাস্ট, ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি অনেকটাই চোখে পড়বে। তবে সারপ্রাইজিংলি ডাইনামিক রেঞ্জ ছিল অসাধারণ। তবে নাইট মোড অন করে ছবি তুললে বেটার রেজাল্ট পাবেন এ থেকে। আর্টিফিশিয়াল লাইট কন্ডিশনে বেশ চমৎকার রেজাল্ট করে থাকে এর ক্যামেরা। প্রত্যেকটি ছবি ছিল চোখ দাদানো। 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা খুব একটা হতাশ করেনি আমাকে। এই বাজেটে অন্যান্য ফোনের থেকে বেটার পারফরমেন্স করেছে এটি। কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডাইনামিক রেঞ্জ আমাকে বেশ মুগ্ধ করেছে। এর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার রেজাল্ট নিয়ে আলাদা করে কিছু বলতে হয়, কারণ এই বাজেটের মধ্যে আমি যতগুলো ম্যাক্রো ক্যামেরা দেখেছি আমার কাছে এটাকে বেস্ট বলে মনে হয়েছে। তবে এর দূরত্ব যদি 3 থেকে 5 মিটারের মধ্যে রাখা যায় তবে বেটার ছবি পাবেন, এটা আমি নিশ্চিত করে বলতে পারি, যা আপনারা এই ছবিগুলো দেখলে নিজেরাই বুঝতে পারবেন। 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা পর্যাপ্ত আলো পেলে ভালো ফেস ডিটেকশন করতে পারে। আলোর কিছুটা ঘাটতি হলে সাবজেক্ট এবং অবজেক্ট অনেকাংশেই একসাথে মিশে যায়। পোর্ট্রেট মোড বা লাইভ মোড যাই বলেন, এর আরও একটি সমস্যা আমার চোখে পড়েছে, তা হচ্ছে প্রায় সব ছবিতে ব্যাকগ্রাউন্ড ওয়াশ আউট হয়ে যাচ্ছিল।
ফোনটিতে সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যায়। 4K সহ প্রায় প্রতিটি ফরম্যাটেই ইউআইএচ কাজ করে, আর ভিডিওগুলো ছিল যথেষ্ট স্টেবল। সুপার স্টাডি মোড নামে আরও একটি মোড রয়েছে, যেটি অন করলে অনেক বেশি স্টেবল ফুটেজ পাওয়া যায়, তবে ডিটেলস একেবারেই থাকে না। ওভারঅল ভিডিও কোয়ালিটি ছিল বেশ ভালো, যে কারণে এই ফোনটিকে আমি ব্লগার বা ইউটিউবারদের জন্য সাজেস্ট করতে পারি অনায়াসেই। এবারে চলে আসি ফোনটির সেলফি ক্যামেরার দিকে। ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স ছিল এক কথায় ইমপ্রেসিভ। ছবিতে কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেল ছিল পর্যাপ্ত পরিমাণে, আর স্ক্রিন টোন ছিল অনেকটাই ন্যাচারালের কাছাকাছি। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ছিল বেশ ভালো। সফটওয়্যার বেসড পোর্ট্রেট মোড বেশ ভালোই কাজ করেছে। সাবজেক্ট সেপারেশন ছিল যথেষ্ট ভালো। যদিও লো লাইট ফটোগ্রাফিতে কিছুটা স্ট্রাগল করে এর ক্যামেরা। রিয়ার ক্যামেরার মতো আর্টিফিশিয়াল লাইট কন্ডিশনে বেটার ইমেজ ক্যাপচার করতে পারে এটি। সেলফি ক্যামেরাতে আলট্রা ওয়াইড মোড আছে, তবে এটি খুব বেশি ওয়াইড না। বাজেট বিবেচনায় এর সেলফি ক্যামেরা বেশ ভালোই রেজাল্ট করেছে। সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যায়। সবচেয়ে ভালো খবর এই যে সেলফি ক্যামেরাতেও স্টেবিলাইজেশন আছে। এবারে কথা বলি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 7000 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এত বড় ব্যাটারি থেকে হেভি ইউজে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো আশা করছি নর্মাল ইউজাররা 2 থেকে 2.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। মোট কথা, এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউই অসন্তুষ্ট হবেন না। 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই দানবীয় ব্যাটারিকে 1 ঘন্টা 30 মিনিট লাগছিল ফুল চার্জ করতে। এত বড় ব্যাটারিতে মিনিমাম 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হলে অনেক বেটার হতো। সিকিউরিটি হিসাবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেডে। এটি ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট। সাধারণত সুপার অ্যামোলেড ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রদান করা হয়ে থাকে, কিন্তু এখানে কেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রদান করা হলো, এটা কিন্তু আমার কাছে অনেকটাই বোধগম্য হচ্ছে না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের কিছু অসুবিধা রয়েছে, যেমন অ্যাক্সিডেন্টালি যদি 2 থেকে 4 বার টাচ লেগে যায়, তখন সেটা 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের জন্য আনলক হয়ে যায়। এটা কিন্তু খুব বিরক্তিকর একটা ব্যাপার। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি, এফএম রেডিও অ্যান্ড ইউএসবি টাইপ সি পোর্ট। উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, আর নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড স্পিকার গ্রিল। এর স্পিকারের কোয়ালিটি ছিল অ্যাভারেজ। এ ধরনের ফোন থেকে সাধারণত আমরা এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি আশা করে থাকি, তবে এটা যে একবারে খারাপ সেটাও কিন্তু বলছি না। গুড নিউজ এই যে এতে হেডফোনে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে। মাথা নষ্ট করার মতো সাউন্ড পাচ্ছিলাম। সো যারা হেডফোন দিয়ে গান শুনতে পছন্দ করেন, এটি তাদের জন্য পারফেক্ট একটা ডিভাইস। ইদানিং স্যামসাংয়ের এ সিরিজ বা এম সিরিজের অনেক ফোনগুলোতেই কল কোয়ালিটি বা নেটওয়ার্কিং ইস্যুর মতো অনেক সমস্যা খুঁজে পাচ্ছেন। তাই আমি এটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলাম। আমার কাছে মনে হয়েছে কল কোয়ালিটিতে তেমন একটা সমস্যা নেই। একেবারে লো সিগন্যালে অনেক সময় কল ড্রপ হয়, তবে নেটওয়ার্কিং ইস্যুর মতো তেমন কোনো বিষয় আমি এখানে খুঁজে পাইনি। গাইস, আমরা রয়েছি একেবারে ভিডিওর শেষ প্রান্তে। এবারে ফাইনালি আমার মতামত জানানোর পালা। আমি যদি এক কথায় বলি তাহলে বলবো এই ফোনটিকে যে কারোর জন্য 30,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অনায়াসেই সাজেস্ট করা যায়, কারণ এর যে চমৎকার সুন্দর ডিসপ্লে, এটা কিন্তু যে কারো খুব সহজেই ভালো লেগে যাবে। এছাড়াও ভালো চিপসেট রয়েছে ফোনটিতে, যেটি গেমিংয়ের জন্য যথেষ্ট পাওয়ারফুল বাজেট লেভেলে। তারপরে যদি এর ক্যামেরা সেটআপের দিকে যাই, এখানেও কিন্তু দারুণ পারফর্ম করেছে এই ফোন। একই সাথে 6000 না 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে। সব মিলিয়ে অসাধারণ চমৎকার একটা প্যাকেজ প্রোভাইড করা হচ্ছে স্যামসাংয়ের পক্ষ থেকে। সো আশা করব এই ফোনটি আপনারা মিস করতে চাইবেন না। ব্লগার হন, আপনি ইউটিউবার হন বা ফেসবুক লাইভার হন, যাই হন, আপনারা কিন্তু এই ফোনটিকে অনায়াসে চুজ করতে পারেন এই বাজেটের মধ্যে। গাইস, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।